হাইওয়ে নম্বর 7-এ দুপুরের কড়া রোদ এমনভাবে ঝরছিল যেন আকাশ আগুন উগরে দেওয়ার শপথ নিয়েছে। রাস্তার দুই পাশে ধুলো উড়ছিল, ট্রাক আর গাড়িগুলো দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল, আর হর্নের শব্দ এত বেশি ছিল যে কোনো মানুষ নিজের হৃৎস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছিল না। এই রাস্তার একধারে বাবুল গাছের সামান্য ছায়ার নিচে এক মহিলা অচেতন অবস্থায় পড়েছিলেন। তার গায়ে ছিল অত্যন্ত দামি পোশাক যা এখন মাটি আর ধুলোয় মাখামাখি হয়ে গিয়েছিল। তার চুলের সোনালি ক্লিপটি ভেঙে দূরে গিয়ে পড়েছিল, আর দামি হাই হিল জুতো জোড়ার একটি পা থেকে খুলে 2 কদম দূরে পড়েছিল। তার চিকন কবজিতে সোনার চুড়ি ছিল যা রোদে চিকচিক করছিল, কিন্তু তাদের মালকিনের শ্বাস-প্রশ্বাস এতই ক্ষীণ ছিল যে এক মুহূর্তের জন্য বুক কেঁপে ওঠে। তার মোবাইল ফোনটি, যা ছিল অনেক দামি আর বড় ব্র্যান্ডের, সেটি তার থেকে প্রায় 15 কদম দূরে রাস্তার ধারে একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়েছিল। মুখে একটি বড় আঁচড় ছিল যেখান থেকে রক্ত শুকিয়ে জমাট বেঁধে গিয়েছিল, আর কপালে একটি নীল দাগ ফুটে উঠেছিল যা দেখলেই ব্যথার অনুভূতি হচ্ছিল। গাড়িগুলো অনবরত পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। একটি বড় এসইউভি থামল। ভেতরে বসা দুইজন লোক জানলা দিয়ে উঁকি মেরে দেখল, নিজেদের মধ্যে কিছু কথা বলল এবং তারপর গাড়ি নিয়ে এগিয়ে গেল। একজন বাইক আরোহী নিজের মোবাইল বের করল, সে 5 সেকেন্ডের একটি ভিডিও বানালো এবং রওনা হয়ে গেল। তিনজন পথচারী পায়ে হেঁটে এলো, ঝুঁকে দেখল, আর এই বলে সামনে এগিয়ে গেল যে এটি আমাদের ব্যাপার নয়। একটি বৃদ্ধা মহিলা থামলেন, আফসোস করলেন, কিন্তু বললেন যে তিনি বৃদ্ধ এবং কিছু করতে পারবেন না। কিছু লোক দূর থেকেই নজর এড়িয়ে বেরিয়ে গেল, যেন তারা কিছুই দেখেনি। দুনিয়া নিজের গতিতে চলতে থাকল, আর সেই মহিলা সেখানে একাকী পড়ে রইলেন, জীবন আর মৃত্যুর মাঝখানের সেই সূক্ষ্ম রেখায় দাঁড়িয়ে, যেখানে সময় বড় নিষ্ঠুর হয়। এই লোকেদের ভিড়ের মধ্যে এই রাস্তার ধার দিয়ে একটি তরুণ ছেলে পায়ে হেঁটে আসছিল। তার পায়ে ছিল সস্তা চটি, যার একটি ফিতে ঢিলে হয়ে গিয়েছিল আর বারবার তার গোড়ালিতে লাগছিল। তার সাদা কামিজে ঘামের দাগ ছিল, কাঁধে ছিল একটি পুরনো ঝোলা, যাতে কিছু কাগজ আর একটি জলের বোতল ছিল। সেই ছেলেটির নাম ছিল বিক্রম পাণ্ডে, বয়স প্রায় 25 বছর। চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে ছিল এক এমন চমক যা দারিদ্র্য নিভিয়ে দিতে পারেনি। সে সেদিন শহরের একটি ছোট অফিসে চাকরির জন্য গিয়েছিল। সেখানেও নিরাশ হতে হয়েছিল। মালিক বলেছিলেন যে তোমার ডিগ্রি অসম্পূর্ণ, আমরা রাখতে পারবো না। বিক্রম ফিরে আসছিল, খালি হাতে, ভারাক্রান্ত মনে, এবং এমন একজন মানুষের মতো যার মনে হচ্ছিল এই শহরে তার জন্য কোনো জায়গা নেই। তখনই তার নজর সেই মহিলার ওপর পড়ল। প্রথমে সে ভাবল হয়তো কেউ ক্লান্ত হয়ে পড়েছে, লু লেগেছে। কিন্তু যখন সে এক পা কাছে গিয়ে দেখল, তখন সে বুঝতে পারল বিষয়টি গুরুতর। মহিলার শ্বাস-প্রশ্বাস খুব ধীর ছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল, মুখে আঁচড় আর রক্তের দাগ ছিল। বিক্রম এক মুহূর্তের জন্য থামল। তার মাথায় একের পর এক অনেকগুলো চিন্তা এলো। এই মহিলা ধনী ঘরের মনে হচ্ছে, এই পোশাক, এই গয়না, এই সবই বলে দিচ্ছে যে এর পিছনে বড় লোক আছে। যদি আমি একে বাঁচাই আর ইনি বেঁচে যান, তবে হয়তো এই লোকেরা আমার দিকে তাকাবে, হয়তো জীবনের কোনো নতুন দরজা খুলে যাবে, হয়তো ভাগ্য একবার আমার দিকে ফিরবে। লোভ ছিল, এটা সত্যি, কিন্তু লোভের পাশাপাশি তার বুকের ভেতরে অন্য কিছুও ছিল। একটি অস্থিরতা, একটি কণ্ঠস্বর যা বলছিল যে যদি তুমি এখন না থামো তবে এই প্রাণটি চলে যাবে। আর এই কণ্ঠস্বর সেই লোভের চেয়ে অনেক বেশি জোরালো ছিল। বিক্রম সামনে এগিয়ে গেল। সে ঝুঁকে সেই মহিলার মুখ দেখল। শ্বাস চলছিল, কিন্তু খুব কষ্টে। সে আশেপাশে নজর বুলালো। লোক ছিল, কিন্তু কেউ থামতে রাজি ছিল না। সে চিৎকার করল, ভাই সাব, একটু থামুন, সাহায্য চাই। এক লোক হাত নেড়ে মানা করে দিল, অন্যজন শুনলই না। বিক্রম সেই অচেতন মহিলার পাশে বসে তার মুখে জলের কিছু ছিটে দিল। কোনো নড়াচড়া হলো না। সে মোবাইল বের করল, তাতে ব্যালেন্স কম ছিল। তবুও সে অ্যাম্বুলেন্স নম্বর মেলালো। লাইন ব্যস্ত ছিল। সে 3বার চেষ্টা করল, প্রতিবার একই জবাব। সে দূরে দাঁড়িয়ে থাকা এক অটোরিকশা চালককে বাকল, ভাইজান, জলদি আসুন, একটা জীবন বিপদে পড়েছে। অটোওয়ালা ইতস্তত করল, সাহেব, ঝামেলায় পড়তে চাই না, পুলিশ আসে, থানায় ডাকে। বিক্রম পকেটে হাত দিল। তার কাছে সেদিন মোট 300 টাকা ছিল। সে 200 টাকা বের করল আর অটোওয়ালার দিকে বাড়িয়ে দিল। এই নিন, শুধু শহরের সরকারি হাসপাতাল পর্যন্ত চলুন। অটোওয়ালা টাকা দেখে রাজি হয়ে গেল। বিক্রম সেই অচেতন মহিলাকে অতি যত্নে তুলল। তিনি ভারী ছিলেন আর বিক্রম নিজে ক্লান্ত ছিল, কিন্তু সে সাহস সঞ্চয় করল। তাকে নিজের কাঁধের ভর দিয়ে কোনো মতে অটোতে বসালো এবং নিজেও ভেতরে ঢুকে পড়ল। অটো চলতে শুরু করল। রাস্তায় বিক্রম সেই মহিলাকে বারবার দেখতে থাকল। তার শ্বাস-প্রশ্বাস তখনও দুর্বল ছিল। সে তার মাথা নিজের কাঁধে ঠেকিয়ে রাখল, যাতে ঝাঁকুনিতে তিনি পড়ে না যান। তার মনে এই চিন্তা আসছিল যে যদি এই মহিলাকে হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে কিছু হয়ে যায়, যদি পুলিশ তাকেই অপরাধী মেনে নেয়। এই প্রশ্নগুলো ভীতিজনক ছিল, কিন্তু এখন আর পিছু হটার সময় ছিল না। হাসপাতালের গেট দেখা গেল। অটো থামতেই বিক্রম লাফিয়ে নামল এবং ভেতরে দৌড় দিল।
ডাক্তারবাবু, জলদি আসুন, বাইরে একজন মহিলা আছেন, খুব গুরুতর অবস্থা। হাসপাতালের কর্মীরা প্রথমে তো থেমে দেখছিল যেন এটাও রোজকার ব্যাপার, কিন্তু বিক্রম সামনে এগিয়ে ডিউটি ডাক্তারের হাত ধরে ফেলল। স্যার প্লিজ, 1 মিনিট দেরিও অনেক, জলদি চলুন। ডাক্তার বাইরে এলেন, তিনি এক পলক দেখলেন আর তৎক্ষণাৎ স্ট্রেচার আনালেন। মিনিটের মধ্যেই সেই মহিলা এমার্জেন্সি ওয়ার্ডে ছিলেন। রিসেপশন এক নার্স বিক্রমকে জিজ্ঞেস করল, আপনি কে? বিক্রম পরিষ্কার বলল, আত্মীয় নয়, রাস্তায় পেয়েছিলাম, রাস্তার ধারে পড়েছিলেন। নার্স কাগজ এগিয়ে দিল, ভর্তির জন্য আগে 500 টাকা জমা দিতে হবে। বিক্রম পকেটে হাত দিল। অটোওয়ালাকে 200 দেওয়ার পর তার কাছে মাত্র 100 টাকা বেঁচেছিল। সে এক মুহূর্তের জন্য থামল, তারপর সেই 100 টাকাও বের করে কাউন্টারে রেখে দিল। এটুকুই আছে আমার কাছে, কিন্তু চিকিৎসা যেন থেমে না থাকে। নার্স তাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখল। বিক্রম না জানার ভান করে রইল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। তার চেহারা কিছুটা হালকা ছিল। সময় মতো এনেছ, আর কিছুক্ষণ দেরি হলে মুশকিল হতো। বিক্রম লম্বা শ্বাস নিল। সে বুঝতেও পারেনি কখন থেকে সে শ্বাস আটকে রেখেছিল। তখনই হাসপাতালের বাইরে একের পর এক অনেকগুলো গাড়ি এসে থামল। বড় কালো চকচকে গাড়ি, যেগুলোর কাঁচ এত কালো ছিল যে ভেতরে উঁকি দেওয়া সম্ভব ছিল না। গাড়ি থেকে প্রথমে বডিগার্ডরা নামল, তারপর এক লম্বা গম্ভীর চেহারার মধ্যবয়স্ক ব্যক্তি নামলেন, যার পোশাক ছিল অত্যন্ত দামি, কিন্তু সেই মুহূর্তে তার চেহারায় ছিল শুধুই দুশ্চিন্তা। তিনি ভেতরে দৌড় দিলেন। এখানে প্রীতি শর্মাকে আনা হয়েছে, আমার মেয়ে কোথায়? বিক্রম চমকে উঠল। সে এই নাম শুনেছিল, প্রীতি শর্মা, শহরের সবচেয়ে বড় শিল্পপতি রমেশ শর্মার একমাত্র মেয়ে, যার নাম খবরের কাগজে, টিভিতে সব জায়গায় আসত, যার কোম্পানির বোর্ড গত বছর হাজার হাজার কোটির ব্যবসা করেছে। সেই প্রীতি শর্মা, আর সে এই রাস্তার ধারে অচেতন পড়েছিল, আর বিক্রম পাণ্ডে তাকে তুলে এনেছিল। রমেশ শর্মা ডাক্তারকে ধরলেন। আমার মেয়ে ঠিক আছে তো? হ্যাঁ, বিপদ কেটে গেছে, তবে আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা জরুরি। রমেশ শর্মার চোখ ভিজে এলো। তিনি মুহূর্তের জন্য দেয়ালের ভর দিয়ে দাঁড়িয়ে থাকলেন। তারপর তিনি বডিগার্ডকে জিজ্ঞেস করলেন, কে এনেছিল ওকে এখানে? বডিগার্ড আঙুল দিয়ে বিক্রমের দিকে ইশারা করল। সবার নজর হঠাৎ সেই ক্লান্ত, ঘামে ভেজা, সস্তা চটি পরা তরুণীর ওপর স্থির হল। বিক্রম অনুভব করল যে সে হঠাৎ কোনো বড় নাটকের অংশ হয়ে গেছে, যা সে কল্পনাও করেনি। রমেশ শর্মা আস্তে আস্তে তার কাছে এলেন। তিনি বিক্রমকে আপাদমস্তক দেখলেন। পুরনো পোশাক, ক্লান্তি, খালি পকেট, সবকিছু এক পলকে পড়ে নিলেন। তারপর তিনি খুব মার্জিতভাবে বিক্রমের কাঁধে হাত রাখলেন। বাবা, তুমি আজ না থাকলে। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। বিক্রম নজর নিচু করে নিল। সেই মুহূর্তে তার ভেতরে যে লোভটা ছিল তা এক পলকের জন্য সরে গেল, আর তার জায়গায় এক অদ্ভুত লজ্জা চলে এলো। এই লোকটির চোখে যে ব্যথা ছিল, যে স্বস্তি ছিল, যে কৃতজ্ঞতা ছিল, তা নকল ছিল না। তখনই ভেতর থেকে এক পুলিশ ইন্সপেক্টর ঢুকলেন। তার চোখ ছিল তীক্ষ্ণ, আর তিনি বিক্রমকে দেখেই নিজের ভাবভঙ্গি কঠোর করে নিলেন। ওকে এখানে এনেছে? হ্যাঁ, নার্স বলল। ইন্সপেক্টর বিক্রমের কাছে এলেন। নাম? বিক্রম পাণ্ডে। সেখানে কি করছিলে তখন? চাকরি খুঁজে ফিরছিলাম। কোথা থেকে? সিটি সেন্টার থেকে। ইন্সপেক্টর চোখ কুচকালেন। এই কাজ তুমি করনি তো? মেয়েদের আটকে? বিক্রমের চেহারা মুহূর্তের জন্য লাল হয়ে গেল, কিন্তু সে গলা চড়াল না। স্যার, আমি যখন সেখানে পৌঁছাই তখন উনি আগে থেকেই পড়েছিলেন। আমি শুধু ওনাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছেছি। ইন্সপেক্টর ফোন বের করলেন আর কাউকে কিছু বললেন। কিছুক্ষণ পরেই সেই জায়গার সিসিটিভি ফুটে জানানো হলো। হাসপাতালের একটি ঘরে ল্যাপটপে সেই ফুটেজ চলল। পরিষ্কার দেখা যাচ্ছিল একটি সাদা রঙের গাড়ি দ্রুত গতিতে এলো, প্রীতি শর্মাকে ধাক্কা দিল এবং না থেমেই পালিয়ে গেল। গাড়ির নাম্বার প্লেটের কিছু অংশ ক্যামেরা এসেছিল, আর তার ঠিক 4 মিনিট পর বিক্রম পাণ্ডেকে পায়ে হেঁটে সেখান দিয়ে যেতে দেখা যাচ্ছিল। সে থামল, প্রীতিকে দেখল, ঝুঁকল, জল দিল, ডাকাডাকি করল এবং তারপর অটো থামিয়ে তাকে তুলে নিয়ে গেল। ইন্সপেক্টর এক লম্বা শ্বাস নিলেন এবং তারপর বিক্রমের দিকে ফিরলেন। ভালো কাজ করেছ ছেলে। সন্ধ্যা হতে হতে এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল। চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগল। একজন সাধারণ দরিদ্র যুবক শিল্পপতির মেয়ের প্রাণ বাঁচাল। মিডিয়া ভ্যান হাসপাতালের বাইরে দাঁড়িয়ে গেল। রিপোর্টাররা গেটে জমা হতে লাগল। বিক্রম ভেতরে বসে এসব ভাবছিল যে এখান থেকে কিভাবে বের হওয়া যায়। কারো সাথে কথা না বলে সে উঠল আর নিঃশব্দে বাইরে যেতে লাগল। তখনই এক নার্স দৌড়ে এলো। থামুন, থামুন প্লিজ। বিক্রমের কদম থেমে গেল। ম্যাডামের জ্ঞান ফিরেছে। তিনি প্রথম কথা এটাই জিজ্ঞেস করেছেন যে তাকে হাসপাতালে কে এনেছে। বিক্রম এক মুহূর্তের জন্য কিছু বলল না। নার্স আরও বলল, তিনি আপনার সাথে দেখা করতে চান। বিক্রম জানত না যে এই ডাক তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে। সে নার্সের পেছনে হাঁটতে লাগল। আইসিইউ এর দরজা খুলল। ভেতরে বেডে একটি মেয়ে শুয়েছিল। চোখ খোলা ছিল, চেহারায় ব্যান্ডেজ ছিল, হাতে নল লাগানো ছিল, কিন্তু তা সত্ত্বেও তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল, একটি নীরব শক্তি যা বলে দিচ্ছিল যে এই মেয়েটি এই অবস্থায় ভেঙে পড়েনি। তার চোখ বিক্রমের উপর স্থির হল। আপনি বিক্রম? বিক্রম ধীরে মাথা নাড়ল। হ্যাঁ।
প্রীতি দুর্বল কিন্তু পরিষ্কার গলায় বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। বিক্রম নজর অন্যদিকে ফেরাল। আমি শুধু সেটাই করেছি যা করা উচিত ছিল। প্রীতি তাকে মন দিয়ে দেখল। সেখানে আরও লোক ছিল, কেউ হাত বাড়ায়নি। বিক্রমের কাছে এর কোনো জবাব ছিল না। কিছুক্ষণ নীরবতা বজায় থাকল। সেই নীরবতায় একটি অদ্ভুত শান্তি ছিল। দুইজন অচেনা মানুষ, দুই আলাদা জগতের, একই ঘরে কোনো শোরগোল ছাড়াই একে অপরকে বোঝার চেষ্টা করছিল। বাইরে দরজায় দাঁড়িয়ে রমেশ শর্মা এসব দেখছিলেন। তিনি বিক্রমের সাদা পোশাক দেখলেন, তার ক্লান্ত জুতো দেখলেন, তার চেহারায় যে সত্য ছিল তা দেখলেন, এবং তার মনে একটি চিন্তা এলো যা তিনি এখনও কাউকে বলেননি। এই ছেলেটি বাকি সবার থেকে আলাদা। বাইরে মিডিয়া শোরগোল করছিল, শহর জেগে উঠছিল, এক নতুন গল্পের শুরু হচ্ছিল। আর বিক্রম পাণ্ডে যে সেই সকালে খালি হাতে বিষণ্ণ মনে বাড়ি ফিরছিল, আজ সে সেই চৌকাঠে দাঁড়িয়েছিল যেখান থেকে জীবন বদলে যায়। শুধু সে নিজে এটা এখনো জানত না। পরে ৩ দিন হাসপাতালে খুব অদ্ভুতভাবে কাটল। রমেশ শর্মা নিজেই বিক্রমকে বলেছিলেন যে যতক্ষণ না প্রীতি পুরোপুরি সুস্থ হচ্ছে, সে যেন রোজ একবার করে দেখা করতে আসে। বিক্রমের কাছে এই আমন্ত্রণ অদ্ভুত লেগেছিল। সে ভেবেছিল হয়তো এটা শুধু একটি আনুষ্ঠানিক কথা যা ধনী লোকেরা বলে থাকে এবং ভুলে যায়। কিন্তু যখন দ্বিতীয় দিন সকালে সে হাসপাতালের গেটে পৌঁছালো, গার্ড তাকে বাধা না দিয়ে ভেতরে যেতে দিল এবং বলল যে শর্মা সাহেব আপনার নাম তালিকায় দিয়ে রেখেছেন। এটি শুনে বিক্রমের পা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে বুঝতে পারল যে এই লোকেরা সত্যিই তাকে মনে রেখেছে। এই বিষয়টি তার জন্য নতুন ছিল, কারণ তার পুরো জীবনে কেউ তাকে এইভাবে মনে রাখেনি। প্রীতি শর্মার ঘর হাসপাতালের ৩ তলায় ছিল, যা একটি প্রাইভেট উইঙ্গে ছিল। সেখানে যাওয়ার রাস্তা আলাদা ছিল, লিফট আলাদা ছিল, এবং পুরো পরিবেশে এক নীরব আভিজাত্য ছিল যা বিক্রমকে প্রতিটি পদক্ষেপে মনে করিয়ে দিচ্ছিল যে সে নিজের জগৎ থেকে অনেক দূরে চলে এসেছে। তার কাঁধে সেই পুরনো ঝোলা ছিল, সেই সস্তা চটি ছিল, আর সেই সাদা কামিজ ছিল যা সে রাতে ধুয়ে সকালে পড়েছিল। কিন্তু সে এসব জিনিস উপেক্ষা করার চেষ্টা করল এবং দরজা খটখট করল। আসুন। ভেতর থেকে প্রীতির গলা শোনা গেল। বিক্রম দরজা ঠেলল। প্রীতি বেডে সামান্য উঠে বসেছিল। তার মাথায় ব্যান্ডেজ ছিল, কিন্তু চেহারায় রং ফেরতে শুরু করেছিল। নার্স তাকে মাত্র নাস্তা দিয়েছিল, যা অর্ধেক খাওয়া অবস্থায় ট্রেতে পড়েছিল। প্রীতি বিক্রমকে দেখল আর হালকা হাসি দিল। এসে গেছেন? বিক্রম দরজার কাছেই দাঁড়িয়ে থেকে বলল, জি। ভেতরে আসুন। দরজার কাছে কেন দাঁড়িয়ে আছেন? প্রীতি চেয়ারের দিকে ইশারা করল। বিক্রম এসে বসল। কিছুক্ষণ দুইজনের মাঝে নীরবতা ছিল, যা অস্বস্তি করছিল না, বরং এক ধরনের আরাম ছিল। প্রীতি প্রথমে কথা শুরু করল। আপনি কাল আসেননি বিকালে? বিক্রম হালকাভাবে বলল, ভেবেছিলাম হয়তো বিশ্রাম করছেন। আমি জেগেই ছিলাম, প্রীতি সরাসরি বলল। তারপর এক মুহূর্ত থেমে বলল, আমার মানে এটা নয় যে আসা জরুরি ছিল, শুধু কথা বলতে ইচ্ছে করছিল। বিক্রম তার দিকে তাকালো। এমন এক মেয়ে যার কাছে দুনিয়ার সবকিছু ছিল, সে বলছে যে কথা বলতে ইচ্ছে করছিল। এই কথা বিক্রমকে অবাক করছিল। আপনি পড়াশোনা জানেন? প্রীতি জিজ্ঞেস করল। পড়ার শখ ছিল, বিক্রম জবাব দিল। গ্র্যাজুয়েশন করতে চেয়েছিলাম, কিন্তু মাঝপথে ছেড়ে দিতে হয়েছে। কেন? বিক্রম একটু থেমে বলল, বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন, মা একা ছিলেন, ঘর চালাতে হতো। পড়াশোনার ঘর একসাথে চলতে পারছিল না, তাই পড়াশোনা পেছনে পড়ে গেল। প্রীতি মন দিয়ে শুনল। তার চেহারায় কোনো করুণার ভাব ছিল না, যা বিক্রমের ভালো লাগল। ধনী লোকেরা প্রায়ই দারিদ্র্যের কথা শুনে এক বিশেষ ধরনের করুণা ভরা চেহারা তৈরি করে, যা বিক্রমের সব সময় খারাপ লাগত। আর এখন প্রীতি জিজ্ঞেস করল, এখন চাকরি খুঁজছি। সেই দিনই যখন আমি আপনাকে ওখানে দেখলাম, পেলেন চাকরি? না। কালও গিয়েছিলেন? না, কাল এখানে এসেছিলাম। প্রীতি তাকে দেখল। অর্থাৎ আমার কারণে আপনার চাকরি খোঁজা থেমে গেল? বিক্রম হালকা হেসে বলল, না, তেমন কথা নয়। এমনিতে যেখানে যেখানে গিয়েছি সেখানে বিশেষ কিছু মেলেনি। প্রীতি চুপ থাকল, কিন্তু তার মাথায় কিছু একটা চলছিল। বিক্রম দেখতে পাচ্ছিল যে সে কিছু ভাবছে। আপনি কি করেন? বিক্রম ইতস্তত করে জিজ্ঞেস করল। প্রীতির ঠোঁটে হালকা হাসি এলো। লন্ডন থেকে বিজনেস ম্যানেজমেন্ট করেছি। বাবা চান আমি কোম্পানি সামলাই, কিন্তু আমার সমাজের জন্য কাজ করা বেশি পছন্দ। গরিব বাচ্চাদের জন্য স্কুল, মহিলাদের কর্মসংস্থান, এসব আমার কাছে ব্যবসার চেয়ে বেশি জরুরি মনে হয়। বিক্রম অবাক হয়ে গেল। এত বড় পরিবার থেকে হয়েও? টাকা সবকিছু নয় বিক্রমজি, কখনো কখনো শান্তি বেশি জরুরি হয়। বিক্রম এটা শুনল, আর এক মুহূর্তের জন্য অন্য দিকে তাকাতে লাগল। তার কাছে এই কথাটি অদ্ভুত লাগেনি, বরং মনে হলো যেন কেউ তার নিজের হৃদয়ের কথা বলেছে। সেই দিন কথা অনেক লম্বা হল। নার্স 2 বার এলো, আর 2 বারই কথা চলছে দেখে নিঃশব্দে চলে গেল। দুপুর কখন কেটে গেল বোঝা গেল না। তৃতীয় দিন প্রীতি একটি সরাসরি প্রশ্ন করল, সেদিন যখন আপনি আমাকে দেখলেন, ভয় লাগেনি?
বিক্রম এক মুহূর্ত ভাবল, তারপর সত্যিটা বলল। লেগেছিল। ভয় ছিল যে পুলিশ আমাকেই ফাঁসিয়ে দেবে, ভয় ছিল যে লোক কি ভাববে, ভয় ছিল যে আমার কাছে টাকা নেই, হাসপাতাল কিভাবে হবে, অনেক রকমের ভয় ছিল। তাহলে থামলেন কেন? বিক্রম ধীরে বলল, জানি না, শুধু মনে হলো যদি না থামি তবে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারব না। প্রীতির চোখ এক মুহূর্তের জন্য সজল হয়ে গেল। তুমি খুব আলাদা, সে বলল। বিক্রম হালকা হেসে জবাব দিল, আলাদা কোথায়, শুধু গরিব। প্রীতি তৎক্ষণাৎ বলল, গরিব সে হয় যার কাছে হৃদয় নেই। তোমার কাছে হৃদয়ও আছে আর সাহসও। এই কথা বিক্রমের বুকে তীরের মতো বিঁধল। কেউ তাকে এভাবে কখনো বলেনি। সে নজর নিচু করল। সেই সন্ধ্যায় বিক্রম যখন ফিরে যেতে লাগল, তখন প্রীতি বলল, কালও এসো। বিক্রম ঘুরে তাকাল। কথা বলতে ইচ্ছে ছিল, আপনি বলেছিলেন। প্রীতি হাসল প্রথমবার প্রাণ খুলে, আর সেই হাসিতে এক এমন মাধুর্য ছিল যা বিক্রমের প্রায় 1 সপ্তাহ মনে থাকল। ডিসচার্জের দিন হাসপাতালের বাইরে যেন মেলা বসে গেল। মিডিয়ার ক্যামেরা, রিপোর্টারদের ভিড়, বডিগার্ড আর সাধারণ মানুষ যারা শুধু এক ঝলক দেখার জন্য এসেছিল। রমেশ শর্মার সাথে তার কিছু ঘনিষ্ঠ বন্ধু আর আত্মীয় ছিলেন। প্রীতি হুইলচেয়ারে বাইরে এলো। সে সাদা শাড়ি পরেছিল, কপালে এখনও ব্যান্ডেজ ছিল, কিন্তু তার চেহারায় এক নতুন চমক ছিল। ক্যামেরা তার উপর স্থির হল। মাইক্রোফোন সামনে এগিয়ে এলো। প্রীতি এক হাত তুলে সবাইকে থামালো। আগে একটা কাজ। সে পেছনে তাকালো। বিক্রম ভিড়ের পেছনে দাঁড়িয়েছিল, এমন এক ব্যক্তির মতো যে সামনে আসতে চায় না। বিক্রমজি, এখানে আসুন। বিক্রম ইতস্তত করল, কিন্তু প্রীতি হাত বাড়ালো। সবার সামনে, ক্যামেরার সামনে, শহরের সামনে সে বিক্রমের হাত ধরে নিল। ক্যামেরার ফ্ল্যাশ চমকালো। প্রীতি মাইকের দিকে ঘুরে বলল, যিনি আমার প্রাণ বাঁচিয়েছেন তিনি হিরো নন, একজন সত্যিকারের মানুষ। পুরো ভিড়ের মধ্যে হাততালি বাজল। বিক্রমের শ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। সে জানত না তার খুশি হওয়া উচিত নাকি লজ্জিত। সে শুধু ভেবেছিল যে সে সেই মহিলাকে বাঁচাবে, আর হয়তো তার জীবন একটু ভালো হবে। এটা তো অন্য কিছু হচ্ছে। ওদিকে শহরের অন্য কোণে একটি ছোট বস্তিতে একটি পুরনো টিভিতে এসব দেখা হচ্ছিল। বিক্রমের মা সাবিত্রী দেবী, যিনি 5 ঘন্টা ধরে ছেলের অপেক্ষায় ছিলেন, টিভিতে তাকে দেখে দাঁড়িয়ে পড়লেন। তার চোখে জল চলে এলো। প্রতিবেশীরা এসে বলল, দেখো ভাবি, তোমার ছেলে টিভিতে। সাবিত্রী দেবী শুধু এটুকুই বলতে পারলেন, আমার বাচ্চা। ডিসচার্জের পরেও প্রীতি বিক্রমের সাথে দেখা করা ছাড়ল না। প্রথম সপ্তাহে সে 2 বার ফোন করল, শুধু খবর নেওয়ার জন্য। বিক্রম অবাক হলো যে শর্মা পরিবারের মেয়ে তাকে খবর নিতে ফোন করছে। দ্বিতীয় সপ্তাহে প্রীতি বলল, আমি তোমার গ্রাম দেখতে চাই। বিক্রম তৎক্ষণাৎ মানা করল, ওখানে বিশেষ কিছু নেই, কাঁচা ঘর, ভাঙা রাস্তা, বিদ্যুৎ কখনো সখনো থাকে। আমি ওটাই দেখতে চাই। কেন? কারণ তুমি ওখান থেকে এসেছ। এই জবাব শোনার পর বিক্রমের কাছে অন্য কোনো যুক্তি থাকল না। পরের রবিবার সকালে প্রীতি একটি সাধারণ গাড়ি আনালো। সে মেকআপ ছাড়াই একটি সুতির সালোয়ার কামিজ পরে আসার সিদ্ধান্ত নিল। তার বাবা জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? সে বলল, বিক্রমের বাড়ি। রমেশ শর্মা এক মুহূর্ত ভাবলেন, তারপর কিছু বললেন না। যখন প্রীতির গাড়ি সেই বস্তির গলিতে ঢুকল, তখন পুরো গলি থমকে গেল। বাচ্চারা দৌড়াতে লাগল, মহিলারা দরজায় চলে এলো, পুরুষরা ছাদে উঠে পড়ল। এই মেয়েটি যাকে টিভিতে দেখত, যার ছবি খবরের কাগজে ছাপত, সে আজ তাদের গলিতে দাঁড়িয়েছিল। বিক্রম দরজায় দাঁড়িয়েছিল। সে প্রীতিকে দেখল, সাদাসিধে, শান্ত, কোনো জাঁকজমক ছাড়াই। সাবিত্রী দেবী ঘাবড়ে গেলেন। বেটি, ঘর ছোট, বসার মতো ঠিকঠাক জায়গা নেই। প্রীতি সামনেই গিয়ে সাবিত্রী দেবীর পা ছুঁয়ে প্রণাম করল। আন্টিজি, ঘর কখনো ছোট হয় না, মন ছোট হয়। সাবিত্রী দেবীর চোখ ভরে এলো। তিনি প্রীতিকে জড়িয়ে ধরলেন যেন সে তার নিজের মেয়ে। গ্রামে যেন উৎসবের মেজাজ তৈরি হলো। পাশের বাড়ির মহিলারা চা নিয়ে এলো, বাচ্চারা আশেপাশে জমা হলো। কেউ প্রীতিকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি টিভিতে আসো? প্রীতি হেসে জবাব দিল। বিক্রম এসব দেখতে থাকল, আর তার মনে এক অদ্ভুত ওম ভরে উঠল। সন্ধ্যায় মাঠের ধারে বসে যখন সূর্যাস্ত হচ্ছিল আর আকাশ কমলা হয়ে গিয়েছিল, প্রীতি জিজ্ঞেস করল, বিক্রম, তুমি কখনো নিজের জীবনের কথা ভেবেছ? তুমি কি হতে চাও? বিক্রম হাঁটুতে থুতনি ঠেকিয়ে দূরে তাকিয়ে বলল, ভাবি, কিন্তু স্বপ্ন দেখার অভ্যেস গড়ে ওঠেনি। যখন থেকে হুঁশ হয়েছে শুধু এটাই ভেবেছি যে কালকের খাবার কোথা থেকে আসবে। প্রীতি ধীরে বলল, আর যদি আমি তোমার সাথে স্বপ্ন দেখতে চাই? বিক্রম তার দিকে তাকাল। তার চোখে একটি প্রশ্ন ছিল যা সে মুখে বলতে পারল না। প্রীতি নজর ফেরাল না। আমাদের জগৎ অনেক আলাদা প্রীতিজি, বিক্রম শেষ পর্যন্ত ধীরে বলল। জগৎ আলাদা, প্রীতি জবাব দিল, মন তো নয়। সেই সন্ধ্যা থেকে কিছু একটা বদলে গেল। বিক্রমের নিজের কাছে এটা মানতে সময় লাগল, কিন্তু তাকে মানতে হলো যে সে এখন আর শুধু উপকারের কারণে আসে না, মন নিজেই তাকে টেনে আনে।
কিন্তু শহরের লোকেদের এটা পছন্দ হলো না। সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথা হতে লাগলো। এই ছেলে টাকার জন্য পেছনে পড়ে আছে, শর্মা সাহেবের মেয়ে দুনিয়াদারি সম্পর্কে কিছুই জানে না, এই সম্পর্ক সমাজ মানবে না। কিছু লোক বিক্রমের পুরনো ছবি খুঁজে বের করে সেগুলোর সাথে কুরুচিপূর্ণ ক্যাপশন লাগালো। কিছু খবরের কাগজ লিখল যে ধনী ঘরের মেয়েকে একজন অশিক্ষিত ছেলের সাথে দেখা গেছে। এসব বিক্রমের গায়ে বিত্ত। এক রাতে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকলো। তারপর সে প্রীতিকে একটি মেসেজ করল, হয়তো আমরা শুধু ভালো বন্ধু থাকলেই ভালো হবে। মেসেজ পাঠানোর 5 মিনিট পর ফোন বাজল। প্রীতির গলা ছিল, শান্ত কিন্তু কঠোর। বিক্রম, তুমি কি আমাকে এজন্য ছাড়ছো যে আমি ধনী, নাকি এজন্য যে তোমার মনে হচ্ছে যে তুমি আমার যোগ্য নও? বিক্রমের গলা ধরে এলো, আমি চাই না লোক তোমার সম্পর্কে ভুল বলুক। আর যদি আমি এই সিদ্ধান্ত নিজে নিতে চাই তো? প্রীতিজি, লোকদের ভয় পাওয়ার নয়, তাদের বদলে দেওয়ার সময় বিক্রম। বিক্রম চুপ রইল। আর একটা কথা প্রীতি বলল, যে সমাজ আমাকে সেদিন রাস্তায় মরতে দিয়েছিল, আমি তার পরোয়া করব কেন? সেদিন তুমি থেমেছিলে, বাকিরা চলে গিয়েছিল। এই কথা বিক্রমের বুকে গেঁথে গেল। সেই রাতেই দুজনে সিদ্ধান্ত নিল যে যাই হোক, একসাথে মিলে মোকাবিলা করবে। কিন্তু সেই সপ্তাহে এক খবর এলো যা সব কিছু আরও জটিল করে দিল। পুলিশের তদন্তে জানা গেল যে সাদা গাড়িটি প্রীতিকে ধাক্কা দিয়েছিল সেটি দুর্ঘটনা ছিল না, গাড়িটি একটি ভুয়ো নামে রেজিস্টার করা ছিল। পুলিশ সেই নামের তদন্ত করল তো জানা গেল সেই নাম কোনো কাজের নয়, কাগজে লেখা একটি মিথ্যা। আরও খুঁটিয়ে দেখতে দেখতে সুতো এক বড় বিজনেস রাইভালের কাছে পৌঁছাল, সুরেশ মেহতা, যিনি রমেশ শর্মার কোম্পানির পুরনো শত্রু এবং যিনি গত 2 বছর ধরে তাদের ব্যবসা তছনছ করার অনেক চেষ্টা করেছিলেন। প্রীতি এই খবর বিক্রমকে জানালো। তার গলা শান্ত ছিল, কিন্তু চোখে ছিল এক গভীর অস্থিরতা। হয়তো তারা আমাকে এ কারণেই নিশানা করেছে, যাতে বাবা ভেঙে পড়েন আর কোম্পানি দুর্বল হয়ে পড়ে। বিক্রম তার হাত ধরল, এখন আমি তোমাকে কিছু হতে দেব না। প্রীতি তার চোখের দিকে তাকালো। সে প্রথমবার অনুভব করল যে এই বাক্যটি শুনে তার সত্যিই বিশ্বাস হয়ে গেছে। সেই রাতে অনেক দেরিতে যখন প্রীতি নিজের ঘরে ছিল, তার ফোনে একটি অজানা নম্বর থেকে কল এলো। বেশি চালাকি দেখালে প্রাণ বাঁচবে না। ফোন কেটে গেল। প্রীতি কেঁপে উঠল। সে ফোনটি অনেকক্ষণ হাতে ধরে থাকল। তারপর সে ঠিক করল যে বিক্রমকে এখনই বলবে না। সে আগে থেকেই তার জন্য অনেক কিছু সহ্য করেছে। কিন্তু পরের দিন যখন বিক্রম তার সাথে দেখা করল, সে তার চোখে সেই আতঙ্ক পড়ে ফেলল যা সে লুকাতে চাইছিল। কি হয়েছে? কিছু না। প্রীতি, তার নামের মধ্যে যে বিশ্বাস ছিল তা দেওয়াল ভেঙে দিল। প্রীতি সব বলে দিল। বিক্রমের মুখ কঠোর হয়ে গেল। সে উঠল, এখন এই সমস্যা শুধু তোমার নয়, আমারও। সে সেই দিনই পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করল। ইন্সপেক্টর তাকে চিনলেন, সেই ছেলেটি যে প্রীতিকে বাঁচিয়ে এনেছিল। তারা বিষয়টি গুরুত্বের সাথে নিলেন। কিছুদিন পর প্রীতি একটি এনজিওর কাজে শহরের বাইরে যাচ্ছিল। তার গাড়ি হাইওয়েতে ছিল যখন পেছন থেকে একটি কালো এসইউভি এলো আর তাদের পিছু নেওয়া শুরু করল। ড্রাইভার মনোজ, যে পুরনো আর বুদ্ধিমান ছিল, তৎক্ষণাৎ বুঝে গেল কিছু একটা গোলমাল আছে। সে গতি বাড়ালো, পেছনের গাড়িটিও বাড়ালো। সে গাড়ি মোড় নিল, পেছনের গাড়িটিও নিল। মনোজ তড়িঘড়ি বিক্রমকে ফোন করল, ভাই সাব, ম্যাডাম বিপদে আছেন, হাইওয়েতে আছি আমরা। বিক্রম সেই মুহূর্তে শহরের সেই এলাকাতেই ছিল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে তার পুরনো মোটরসাইকেল নিয়ে হাইওয়ের দিকে ছোটালো। তার মনে একটিই চিন্তা ছিল, পৌঁছতে হবে। হাইওয়েতে সে দেখল প্রীতির গাড়ি একধারে দাঁড়িয়েছিল, আর একটি কালো এসইউভির 3 জন লোক গাড়ির দরজা খটখট করছিল। ড্রাইভার মনোজ ভেতর থেকে তালা বন্ধ করে বসেছিল। বিক্রম মোটরসাইকেলটি সেই 3 জনের গাড়ির সামনে আড়াআড়ি করে দিল। ব্রেক চিৎকার করে উঠল। 3 জনই থেমে গেল। তারা ঘুরে বিক্রমকে দেখল। খুব হিরো হচ্ছিস, একজন বলল। বিক্রম বুক চিতিয়ে বলল, যা করার আমার সাথে করো, ওকে হাত দিও না। 3 জন তার দিকে এগিয়ে এলো। ঠিক সেই সময় সাইরেনের শব্দ শোনা গেল। পুলিশের গাড়ি 2 দিক থেকেই চলে এলো। ইন্সপেক্টর বিক্রমের অভিযোগের পর একটি টিম প্রস্তুত রেখেছিলেন। 2 জন ধরা পড়ল, 3য় জন পালাতে সক্ষম হল। প্রীতি গাড়ি থেকে নামল। তার হাত কাঁপছিল। সে বিক্রমকে দেখল, সেও কাঁপছিল, কিন্তু রাগে, ভয়ে নয়। তুমি ঠিক আছো? বিক্রম বলল। তুমি আছো তো ঠিক আছি, প্রীতি খুব ধীরে বলল। সেই রাতে প্রীতি বিক্রমকে বলল, জানো আমি কেন ভয় পাই না? কেন? কারণ তুমি আমার সাথে আছো। বিক্রম প্রথমবার তার হাত শক্ত করে ধরল আর বলল, যতক্ষণ আমি বেঁচে আছি তোমাকে কিছু হতে দেব না। বাইরে রাত গভীর ছিল, শহর ঘুমাচ্ছিল, কিন্তু 2 হৃদয় সেই মুহূর্তে পুরোপুরি জেগেছিল এবং তাদের গল্প সবে শুরুই হয়েছিল। রাতের সেই ঘটনার পর শহরে এক নতুন চাঞ্চল্য তৈরি হলো। খবরের কাগজগুলো পরের দিন বড় বড় শিরোনাম লাগালো, শর্মা পরিবারের ওপর দ্বিতীয় হামলা, পুলিশ 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে, এক সাধারণ যুবক আবার বাঁচালো শিল্পপতির মেয়ের প্রাণ। টিভি চ্যানেলগুলোতে রাতভর বিতর্ক চলতে থাকলো। কেউ বলছিল এই চক্রান্ত খুব গভীর, কেউ বলছিল শর্মা পরিবারের শত্রুরা খুব শক্তিশালী, আর কিছু লোক যারা প্রতিটি বড় খবরকে ছোট করায় ওস্তাদ, তারা বলছিল বিক্রম পাণ্ডে আর প্রীতি শর্মার ঘনিষ্ঠতা কোনো সাধারণ ব্যাপার নয় এবং এতে কোনো না কোনো খেলা অবশ্যই আছে। বিক্রম এসব পড়ল, শুনল এবং এক কোণে সরিয়ে রাখল।
তার কাছে এসব কথা সময় নষ্ট করার মতো ফুরসত ছিল না, অভ্যেসও ছিল না। কিন্তু রমেশ শর্মার মনে এসব প্রভাব ফেলছিল। তিনি একজন বুদ্ধিমান আর অভিজ্ঞ মানুষ ছিলেন। তিনি জীবনে অনেক কিছু দেখেছিলেন। তিনি এমন লোক দেখেছিলেন যারা সুযোগ বুঝে বন্ধুত্ব করে, এমন লোক দেখেছিলেন যারা লাভের জন্য চেহারা বদলে ফেলে। এই কারণেই তিনি বিক্রমকে পরখ করতে শুরু করেছিলেন নিঃশব্দে, কিছু না বলে। তিনি দেখতেন যে যখন বিক্রম হাসপাতালে আসত, সে কখনো কোনো কিছুর দাবি করত না। যখন প্রীতির সাথে বাইরে যেত, কখনো দামি জায়গায় যাওয়ার জেদ করত না। যখন রমেশ শর্মা নিজে কথা বলতেন, বিক্রম কখনো টাকার প্রসঙ্গ তুলত না। একবার রমেশ শর্মা জেনে শুনে তাকে একটি মোটা অঙ্কের টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন, এটি বলে যে এটি তার কৃতজ্ঞতা। বিক্রম খুব সুন্দরভাবে মানা করে দিয়েছিল, সাহেব, আমি আমার কর্তব্য পালন করেছি, তার পারিশ্রমিক নিই না। রমেশ শর্মা সেই রাতে অনেক রাত পর্যন্ত সেই জবাবের কথা ভাবছিলেন। সেই হামলার পর নিরাপত্তা আরও কঠোর হলো। প্রীতির সাথে 2 জন বডিগার্ড সবসময় থাকতে লাগলো। বাড়ির বাইরে ক্যামেরা লাগানো হলো। রমেশ শর্মা তার উকিলদের সাথে কথা বললেন আর পুলিশকে একটি লম্বা অভিযোগ দায়ের করলেন। ধরা পড়া 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কিছু এমন নাম নিল যা সুরেশ মেহতার কোম্পানির সাথে যুক্ত ছিল। সুতো জট পাকানো ছিল কিন্তু ধীরে ধীরে খুলছিল। এদিকে বিক্রমের জীবনে এক নতুন ঘটনা ঘটল। এক দুপুরে রমেশ শর্মা তাকে তার বাড়ির অফিসে ডাকলেন। এটি সেই বড় বাংলো ছিল যেখানে বিক্রম আগেও একবার এসেছিল এবং যার উঁচু দেওয়াল আর বড় গেট দেখে তার নিজের জুতো পর্যন্ত ভারী মনে হয়েছিল। আজও সেই অনুভূতি ছিল, কিন্তু একটু কম, কারণ এখন এই জায়গাটি তার কাছে আগের মতো অপরিচিত লাগত না। রমেশ শর্মা চেয়ারে বসেছিলেন, তার সামনে চায়ের 2 কাপ রাখা ছিল। বসো বিক্রম। বিক্রম বসল। চা খাও। বিক্রম কাপ তুলল। কিছুক্ষণ নীরবতা থাকলো, তারপর রমেশ শর্মা বললেন, তুমি তোমার পড়াশোনা মাঝপথে ছেড়েছিলে তা আমি জানি। যদি সুযোগ পাও তবে কি তুমি আবার পড়তে চাইবে? বিক্রম কাপ নামিয়ে রাখল। চাই সাহেব, কিন্তু এখন বয়স পেরিয়ে গেছে, আর ঘরের দায়িত্ব আছে। রমেশ শর্মা সরাসরি তার চোখের দিকে তাকালেন। বয়স পেরোয় না বাবা, পরিস্থিতি পেরিয়ে যায়। আর দায়িত্ব, সেটা আমি সামলে নেব। আমি চাই তুমি আবার পড়ো। বিজনেস ম্যানেজমেন্টের কোর্স আছে 2 বছরের। আমি তোমার পড়াশোনার খরচ দেব, স্পন্সর করব। বিক্রমের গলায় দলা পাকিয়ে এলো। সাহেব, এই উপকার অনেক বড়। না বাবা, রমেশ শর্মা ধীরে বললেন, একে উপকার ভেবো না, একে একজন বাবার ভরসা ভাবো। বিক্রমের চোখ ভিজে এলো। সে অনেক চেষ্টা করল যেন চোখের জল না আসে, কিন্তু তা থামল না। সে জলদি নজর অন্যদিকে ঘুরিয়ে নিল। রমেশ শর্মা উঠলেন আর বিক্রমের কাঁধে হাত রাখলেন। একজন বাবার মতো বলছি তোমাকে, যে জিনিস তোমার আছে তা টাকা দিয়ে আসে না। সেটা স্বভাব, মার্জিত বোধ, মানবতা। বাকি সব তো শেখা যেতে পারে। বিক্রম সেই দিন বাড়ি ফিরলে তার মা সাবিত্রী দেবী তার মুখ দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, সব ঠিক আছে তো? বিক্রম তার কাছে বসে সব বলল। সাবিত্রী দেবী ছেলের হাত ধরলেন আর ওপরের দিকে তাকিয়ে বললেন, তোর বাবা থাকলে আজ দেখতেন। সব ঠিক আছে তো? বিক্রম তার কাছে বসে সব বলল। সাবিত্রী দেবী ছেলের হাত ধরলেন আর উপরের দিকে তাকিয়ে বললেন, তোর বাবা থাকলে আজ দেখতেন। পরের সপ্তাহ থেকে বিক্রম কলেজে ভর্তি হয়ে গেল। এটি তার জন্য সহজ ছিল না। ক্লাসে তার সাথে 20-22 বছরের ছেলেরা ছিল যারা সরাসরি স্কুল থেকে কলেজে এসেছে। সে তাদের থেকে বয়সে বড় ছিল, অভিজ্ঞতায় বড় ছিল, কিন্তু পড়াশোনায় পিছিয়ে ছিল। প্রথম সপ্তাহে তার মনে হলো হয়তো এটি তার দ্বারা হবে না। কিছু প্রফেসর তাকে অদ্ভুত নজরে দেখলেন, কিছু সহপাঠী তাকে নিয়ে আজেবাজে কথা বলল। এই সেই ছেলে যে টিভিতে এসেছিল, শর্মা সাহেব পড়াশোনার খরচ চালাচ্ছেন। এই কথাগুলো বিক্রমের কানে পৌঁছত, কিন্তু সে শুনত আর সামনে এগিয়ে যেত। প্রীতি তাকে সাহায্য করল। সে নিজের বাড়ির বড় লাইব্রেরিতে তাকে ডাকত, দুজনে ঘন্টার পর ঘন্টা পড়ত। প্রীতি প্রজেক্টে সাহায্য করত, বিক্রম তার এনজিওর জন্য মাঠ পর্যায়ে রিপোর্ট তৈরি করত। দুজনের কাজ একে অপরের কাজে আসতে লাগলো। কফির চুমুকের মাঝে কথা হতো, কখনো পড়াশোনার, কখনো জীবনের, কখনো এমন যা পড়াশোনায় আসে না, জীবনে আসে না, শুধু 2 হৃদয়ের মাঝে থাকে। এক সন্ধ্যায় প্রীতি জিজ্ঞেস করল, যদি আমি ধনী না হতাম তবেও কি তুমি আমাকে পছন্দ করতে? বিক্রম বই বন্ধ করল। যখন প্রথমবার তোমাকে দেখেছিলাম তুমি অচেতন পড়েছিলে। সেই মুহূর্তে তোমার সম্পদ দেখিনি। প্রীতির চোখ ভিজে এলো। এই জবাবই যথেষ্ট। বিক্রম হালকা হেসে বলল, আর তুমি? যদি আমি সেই রাস্তায় না থামতাম, যদি কোনো সাধারণ লোক হতাম যার কোনো গল্প নেই? প্রীতি ভাবল, তারপর বলল, তুমি সাধারণ নও বিক্রম। দুনিয়া বলে সাধারণ, কিন্তু যে মানুষ কারোর প্রাণের জন্য নিজের পকেট খালি করে দেয় সে সাধারণ নয়। সেই রাতে দুজনে অনেকক্ষণ বসে রইল। লাইব্রেরির জানলা দিয়ে শহরের আলো দেখা যাচ্ছিল। বাইরে শোরগোল ছিল, কিন্তু সেই ঘরে এক অদ্ভুত চুপচাপ ভাব ছিল, যা খুব মিষ্টি ছিল। কিন্তু সমাজের শোরগোল বন্ধ হয়নি। একদিন প্রীতি তার এনজিওর একটি মিটিংয়ে ছিল। সেখানে এক সাংবাদিক মাইক বাড়িয়ে জিজ্ঞেস করল, ম্যাডাম, এই যে খবর আছে যে আপনি সেই যুবক বিক্রম পাণ্ডের সাথে, যে আপনার বাড়ির সমপর্যায়ের নয়, অনেক সময় কাটান, এ বিষয়ে আপনার কি বলার আছে? ঘরে নীরবতা নেমে এলো।
প্রীতি মাইকের দিকে তাকালো। তার চেহারায় রাগ ছিল না, লজ্জা ছিল না। কোনো মানুষের পর্যায়ে তার ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা যায় না। যখন আমি সেই রাস্তায় পড়েছিলাম তখন কোনো ধনী লোক থেমে সাহায্য করেনি। একজন সাধারণ মানুষ থেমেছিল। যদি এটাই তার পর্যায় হয় তবে আমার এমন উঁচু পর্যায়ের মানুষেরই প্রয়োজন। মিটিং হলে হাততালি বাজল। এই জবাব পরের দিন খবরের কাগজে ছাপা হলো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এবং সেই দিন থেকেই একটি বড় গোষ্ঠী যারা আগে বিক্রমের বিরুদ্ধে ছিল তারা তার পক্ষে চলে এলো। কিন্তু আসল পরীক্ষা তখন এলো যখন রমেশ শর্মার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। ডাক্তাররা বললেন তার হার্ট দুর্বল আর তার ওপর যে কোনো ধরনের চাপ প্রাণঘাতী হতে পারে। কোম্পানির পুরো দায়িত্ব হঠাৎ প্রীতির ওপর চলে এলো। সে প্রস্তুত ছিল কিন্তু একা ছিল। কোম্পানির বোর্ডে কিছু পুরনো মেম্বার ছিল যারা রমেশ শর্মার অসুস্থতাকে একটি সুযোগ হিসেবে দেখছিল। তারা চেয়েছিল প্রীতি যেন চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেয় আর তারা কোম্পানিকে আরও বেশি নিয়ন্ত্রণে পায়। প্রথম বোর্ড মিটিংয়ে এক সিনিয়র মেম্বার নরেন্দ্র কাপুর বললেন, প্রীতিজি, আপনি এখনও অনেক ছোট। এই মুহূর্তে আপনার অভিজ্ঞ লোকেদের ওপর ভরসা করা উচিত। অন্য এক মেম্বার ব্যঙ্গ করে বললেন, আর আপনার ব্যবসার চেয়ে আপনার গরিব বন্ধুর চিন্তা বেশি থাকে মনে হয়। প্রীতির মুখ এক মুহূর্তের জন্য কঠোর হলো। সে পেছনে তাকালো। বিক্রম ঘরের কোণে বসেছিল। তাদের চোখাচোখি হলো। বিক্রম উঠতেই যাচ্ছিল কিন্তু প্রীতি হাতের একটি হালকা ইশারায় তাকে থামালো। সে মাইকের দিকে ফিরে বলল, জবাব আমরা কাজ দিয়ে দেব, তর্ক দিয়ে নয়। মিটিং শেষ হলো। বাইরে এসে বিক্রম জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? হ্যাঁ, কিন্তু এখন আমার তোমার প্রয়োজন। বিক্রম ভাবল না। বলো। কোম্পানির কিছু পুরনো প্রজেক্ট আছে যা আটকে আছে। আমি চাই তুমি সেগুলো দেখো। তোমার নজর আলাদা, মাটির সাথে যুক্ত। বোর্ড মেম্বারদের নজর শুধু লাভের ওপর। বিক্রম এক মুহূর্ত ভাবল, আমি পড়াশোনা করছি এখন। আমি জানি, কিন্তু এটি পড়াশোনার চেয়ে ভালো অভিজ্ঞতা হবে। বিক্রম রাজি হয়ে গেল। পরের কয়েক সপ্তাহে বিক্রম কোম্পানির সেই প্রজেক্টগুলোর ফাইল পড়ল যা বছরের পর বছর ধুলো জমছিল। সে শহরের সেই সব এলাকায় গিয়ে নিজে দেখল যেখানে কোম্পানির কাজ আটকে ছিল। সে কৃষকদের সাথে কথা বলল, ছোট দোকানদারদের সাথে কথা বলল, সেই সব লোকেদের সাথে কথা বলল যাদের কাছে কোম্পানির পরিকল্পনা কখনো পৌঁছায়নি। সে একটি লম্বা রিপোর্ট তৈরি করল, সরাসরি, পরিষ্কার, কোনো জটিল ভাষা ছাড়াই। যখন সে সেই রিপোর্ট প্রীতিকে দিল, প্রীতি পড়ে বলল, এই রিপোর্ট যে কোনো MBA গ্র্যাজুয়েটের রিপোর্টের চেয়ে ভালো। বিক্রম হেসে বলল, আমি শুধু সেটাই লিখেছি যা আমি দেখেছি। এটাই তো কেউ করে না। প্রীতি সেই রিপোর্ট বোর্ড মিটিংয়ে পেশ করল। নরেন্দ্র কাপুর আর তার সঙ্গীদের মুখ দেখার মতো ছিল। তারা রিপোর্টে কোনো খামতি খোঁজার চেষ্টা করলো কিন্তু পেল না। ধীরে ধীরে বোর্ডের বাকি মেম্বাররা বিক্রমের যোগ্যতা মানতে শুরু করলো। এক মেম্বার পরে প্রীতিকে বললেন, তোমার সেই বন্ধুর মাথা আছে। প্রীতি হেসে জবাব দিল, আমি জানতাম। ওদিকে পুলিশের তদন্ত এগোতে থাকলো। সুরেশ মেহতার বিরুদ্ধে প্রমাণ জোগাড় হতে থাকলো। সেই লোক যে সেই রাতে হামলার সময় পালিয়ে গিয়েছিল তাকেও 1 মাস পর ধরে ফেলা হলো। সে জিজ্ঞাসাবাদে কবুল করল যে তাকে সুরেশ মেহতার এক ঘনিষ্ঠ লোক টাকা দিয়েছিল। এটি একটি লিঙ্ক ছিল যা সরাসরি ওপর পর্যন্ত যাচ্ছিল। যখন এই খবর বিক্রমের কাছে পৌঁছালো তখন বিক্রম প্রীতিকে বলল, এখন খুব শীঘ্রই এই ঝামেলা মিটবে। প্রীতি বলল, আমার তোমার ওপর ভরসা আছে, আমার ওপর নয়। বিক্রম বলল, সত্যের ওপর। কয়েক সপ্তাহ পর শহর প্রশাসন একটি অনুষ্ঠানের আয়োজন করল। সেখানে সেই লোকেদের সম্মানিত করার কথা ছিল যারা কোনো না কোনো কঠিন সময়ে অসাধারণ সাহস দেখিয়েছে। বিক্রমের নাম সেই তালিকায় ছিল। বিক্রম যখন জানতে পারল তখন সে মানা করার চেষ্টা করল, আমি বিশেষ কিছু করিনি। প্রীতি বলল, এটাই তোমার বিশেষত্ব। অনুষ্ঠানের দিন হল ভর্তি ছিল। বড় বড় অফিসার, শিল্পপতি, সাংবাদিক সবাই উপস্থিত ছিলেন। প্রীতি স্টেজের কাছে বসেছিল। রমেশ শর্মাও এসেছিলেন ডাক্তারের অনুমতিতে মাত্র কিছুক্ষণের জন্য। বিক্রমের নাম ঘোষণা করা হলো। সে স্টেজে গেল, সাদাসিধে কামিজ, পরিষ্কার প্যান্ট, কোনো বিশেষ প্রস্তুতি নেই। তাকে একটি সম্মাননা স্মারক দেওয়া হলো। মাইক তার সামনে ছিল। সে কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে বলতে শুরু করল, আমি সেদিন বিশেষ কিছু করিনি। আমি শুধু সঠিক কাজ করেছি। আর আমার মনে হয় এটাই সবচেয়ে বড় বিষয় যা আমাদের সবার থেকে হারিয়ে যাচ্ছে, সঠিক কাজ করার অভ্যেস। যখন কেউ রাস্তায় পড়ে থাকে আমরা ভিডিও বানাই, যখন কেউ বিপদে পড়ে আমরা মুখ ঘুরিয়ে চলে যাই। আমি কোনো হিরো নই, আমি শুধু এমন একজন লোক যে সেদিন খেমে গিয়েছিল। হলে অনেকক্ষণ হাততালি বাজল। প্রীতির চোখ ভরা ছিল। রমেশ শর্মা নিজের চেয়ারে বসে বসে চোখ মুছলেন। সেই রাতেই রমেশ শর্মা বিক্রমকে নিজের কাছে ডাকলেন। তিনি বললেন, বাবা, আজ আমি তোমাকে সবার সামনে দেখলাম আর আমার বিশ্বাস হয়ে গেল। কিসের সাহেব? যে আমার মেয়ের জীবনের সবচেয়ে ভরসাযোগ্য ব্যক্তি তুমি। বিক্রম মাথা নিচু করল। সাহেব, আমি... থামো। রমেশ শর্মা বললেন, আমি জানি তুমি কি বলবে, কিন্তু আজ আমি একজন বাবার মতো কথা বলতে চাই। তিনি একটু থেমে বললেন, তোমাদের দুজনের ব্যাপারে আমি জানি, আর আমি বলতে চাই যে আমার কোনো আপত্তি নেই। বিক্রম ওপরে তাকালো। কিন্তু একটা শর্ত আছে। যা বলবেন? নিজের সাদাসিদে ভাব কখনো ছাড়বে না, এটাই তোমার আসল সম্পদ। বিক্রমের চোখ ভিজে এলো। সে বলল, সাহেব, আমি ওয়াদা করছি সেই বিক্রমই থাকব যে সেদিন রাস্তায় থেমেছিল। রমেশ শর্মা হাসলেন।
আর সেই হাসিতে ছিল একজন বাবার শান্তি। সেই রাতে যখন বিক্রম বাড়ি ফিরছিল, সে তার মাকে ফোন করল। মা, ঘুমিয়ে গেছ? না বাবা, তোর অপেক্ষায় ছিলাম। সব ঠিক আছে তো? বিক্রম এক মুহূর্তের জন্য চুপ থাকল। বাইরে শহরের আলো ছিল, রাস্তায় ভিড় ছিল, রাতের বাতাসে একটি শীতলতা ছিল। হ্যাঁ মা, সে বলল, সব খুব ঠিক আছে। সে ফোন রাখল আর ওপরের আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনটির কথা, যখন সে খালি হাতে বিষণ্ণ মনে সেই হাইওয়ে দিয়ে হাঁটছিল, যখন মনে হতো এই শহরে তার জন্য কোনো জায়গা নেই। আর আজ সেই শহরে, সেই রাস্তায় তার একটি গল্প ছিল, একটি পরিচয় ছিল, একজন মানুষ ছিল যার জন্য সে সবকিছু করতে প্রস্তুত ছিল। জীবন কখনো কখনো খুব অদ্ভুত পথে বদলায়, কখনো কখনো একটি মোড়, শুধু একটি মোড়, সব বদলে দেয়।